আর গত ক্লাসে প্যাটার্ন ডিজাইন কিভাবে করতে হয় তা দেখলাম। প্যাটার্ন ডিজাইনের শেষের দিকে গিয়ে আপনাদেরকে বললাম যে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করা যায়। কালারটা মেবি আমার এখানে একটু ডিস্টার্ব করতেছিল, যার কারণে আসলে একটু প্রবলেম হয়ে গেছিল। আমি আপনাদেরকে আরেকটু দেখাই। আপনার আপনার যাদের র্যাম কম, আপনারা ট্রাই করবেন ফটোশপ ইলাস্ট্রেটর দুইটাতে এট এ টাইমে কাজ না করার জন্য। এছাড়াও আদার্স যে ব্রাউজার গুলো আছে, এই ব্রাউজার গুলা খুব কম ওপেন রাখার চেষ্টা করবেন। তাহলে, কারণ ফটোশপ একাই টোটাল র্যামের 70% নিয়ে নেয়। এটা আপনাদেরকে এর আগে কিন্তু আমি বলছিলাম এবং একদিন দেখাইছিলাম যে ফটোশপ আপনার র্যামের যে কত পরিমাণ অংশ সে কাভার করে নেয়। কথাটা বুঝছেন? এরকম যদি হয় আপনারা একটু, আমি পরবর্তীতে যখন আমার জুম এখন এদিকে রেকর্ডিং চলতেছে, জুম ওপেন আছে, ফটোশপ ইলাস্ট্রেটর দুটাই ওপেন আছে, সেই জায়গায় আপনার দেখা যাচ্ছে যে একটু কাজ করতে গেলে দেখা যাচ্ছে যেটা ভালোভাবে রেসপন্স না করতেছে না। একটু সরে আসেন। প্রথমে আপনি যে প্যাটার্নটা, যে কালার চেঞ্জ করবেন, এটা প্রথমে ধরে এটা প্লাসের মধ্যে ক্লিক করেন। আমি যে সিস্টেম দেখাচ্ছি সেম সিস্টেম, আহামরি কিছু নেই। এটার উপর ডাবল ক্লিক করেন, আবার এডিট মোডে চলে আসবে। এডিট মোডে চলে আসার পরে আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যখন আপনি ধরবেন, ডিরেকশন টুলতে আপনি ব্যাকগ্রাউন্ডটা ধরেন, ব্যাকগ্রাউন্ডের উপর ডাবল ক্লিক করেন, এখান থেকে যে কোনো যদি কালার দেন, ঠিক আছে? আপনি মনে হয় একটু হোয়াইট কালার দিচ্ছেন, কালারটা ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখছেন, এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে হোয়াইট কালার দেওয়ার কারণে। আপনি অন্য একটা কালার ধরেন, ধরেন আমি ব্লুর মধ্যে একটু ডিপ কালার দিতে চাচ্ছি। এখন এই যে একেবারে ডিপ কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতেছেন? ঠিক এইটাই আমি আপনাদের গত ক্লাসের মধ্যে লাস্টের দিকে একটু দেখানোর চেষ্টা করছিলাম। মেবি আমি যখন আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতেছিলাম, দেখা যাচ্ছে পুরোটা আমার সাদা হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার সফটওয়্যার র্যাম এত পরিমাণ আপনার বিজি হয়ে গেছে, আপনাকে ঠিকঠাক মতো সফটওয়্যার আউটপুট দিতে পারতেছে না। কথা বুঝাইতে পারলাম আপনাদেরকে? এই জন্য ট্রাই করবেন। এখন এটাও একটা আমার ডিজাইনের মধ্যে যে ব্যাকগ্রাউন্ড, এটা আর এটার মধ্যে একটু ডিপ। আপনি মোস্ট অফ দ্য এটা করে যদি আপনি কনফার্ম করতে যান, এই যে এইখানে যে একটু আগে এই যে একটু যেটা দেখালাম, এটা কিন্তু আপনি খুব ভালো করে এই যে ইন্টারসেক্ট একবার কথাটা লেখা আছে এটুকু পর্যন্ত দেখাবেন। এই যে ইন্টারসেক্ট লেখা আছে, এইটুকু যতক্ষণ না চোখে না দেখবেন ততক্ষণ এটা কনফার্ম ছাড়বেন না, ডানও দিবেন না। এটা দেখছেন, দেন আপনি ডান দেন। কথাটা বুঝছেন? এটা একটা। আমার আরেকটা হচ্ছে ডিজাইন, এটা হচ্ছে আরেকটা ডিজাইন। অর্থাৎ আপনি এটা যে করছেন, এটাও কিন্তু এখানে দেখাচ্ছে এটা একটা, এটা একটা সোয়াচের মধ্যে চলে আসবে। যতক্ষণ না সোয়াচে না আসবে মনে করবেন আপনার প্যাটার্ন রেডি হয় নাই। আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম আমি কি বলতে চাচ্ছি? আপনি যদি একটা 4x4 নেন, এখন আপনি এটাও যে কনফার্ম হয়েছে কিনা তাও আপনি চেক করে দেখবেন। এখানে একটা শেপ নেন, শেপ নেওয়ার পরে এটা ডিলিট করে দেন, এটাকে কপি করেন, কপি করে বসান, কনফার্ম করে বসান। এই যে ইন্টারসেক্ট লেখা, আপনার কি মনে হয় না একই একটাই? আপনাদের যদি মাঝখানে কোনো কারণে যে দাগ চলে আসে, এখানকার মাঝখানে যে এখানে এখানে যে দাগ চলে আসে, ঠিক আছে, তখন বুঝবেন যে আপনাদের ডিজাইনটা কমপ্লিট হয় নাই। এখানে কিন্তু দুইটা, তো মাউসটা বাইরে বাইরে ক্লিক করলে বোঝা যাবে যে দাগটা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে এটা পুরোটাই একটা। তো দাগ যদি চলে আসে, আপনার প্যাটার্নটা আপনার বসানো হয় নাই। এখানে বসানোটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আপনি এটাকে যদি আপনার দুটোটাকে সিলেক্ট করে যদি আপনি নিচেও নিয়ে আসেন, ওটা চেপে ধরে যদি নিচেও নিয়ে আসেন, ইন্টারসেক্ট, তাহলে এখনো মনে হচ্ছে টোটালটা একটা। কথা বুঝছেন? বসানোর ক্ষেত্রে সব সময় সতর্কতা অবলম্বন করবেন। আপনার ডিজাইন বসাতে ভুল করছেন, পুরো ডিজাইনটা মাটি হয়ে যাবে, পুরো ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনারা একটু সাবধানতা অবলম্বন করে ইন্টারসেক্ট লেখাটা চোখে দেখার পরেই আপনি এটা ডান করবেন, এটা কমপ্লিট করবেন। এর আগে কমপ্লিট করবেন না, একবার চোখে দেখবেন।
আর যদি কোনো কারণে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা লাগে, আপনি ব্যাকগ্রাউন্ড আপনার আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। এই সিস্টেমটাই আপনার যেটা মন চাই সেটাই দেখাতে পারবেন। কথা বুঝাইতে পারছি? জি স্যার। যখন আপনি একটা ডিজাইন দেখবেন, ডিজাইন দেখা মাত্র আপনার টুলস প্যানেল গুলো মাথায় চলে আসতে হবে। এই টুলস প্যানেল গুলো মাথায় আসার সবচেয়ে বড় ওয়ে হচ্ছে তা প্র্যাকটিস করা। এই ডিজাইনটা দেখেন, যে ডিজাইনটা একটু দেখেন, এই ডিজাইনের যে শেপ গুলো একটু চিন্তা করেন। তাহলে এখানে কি করতে হবে, শেপ গুলা কিভাবে নিতে হবে, আমার এখানে কোন টুল প্যানেল দিয়ে কাজ করব। অর্থাৎ ডিজাইন দেখলে বুঝতে হবে আপনি এখানে কি করবেন। এখানে কিন্তু আপনার এখানে একটা শেডুরও কাজ দেখা যায় হালকা পাতলা। ঠিক আছে, আপনার টুলস প্যানেলের উপর যদি আপনি ভালো পরিচিত না হন, তাহলে কিভাবে বুঝবেন যে আমি কোনটা কাজ করব কোনটা কি করব। আপনারা যে আসতেছেন যাচ্ছেন, অনেকেরই আসতেছেন এখানেও, আমি মুসলিমের হাতে গোনা কয়েকজন এই যে দেখতেছি শুধু আপনারা ডিজাইন করতেছেন, ডিজাইন জমা দিচ্ছেন, হোমওয়ার্ক করতেছেন, বাকিরা শুধু আসতেছেন আর যাচ্ছেন। আর আপনাদেরকে শুধু এটুকুই বলবো, আপনারা ফটোশপে ভালো কাজ করতে গেলে ইলাস্ট্রেটরটা ভালো করেন। ইলাস্ট্রেটরের যে ভালো করছেন ফটোশপেই আপনারা ভালো করতে পারবেন। আজকে আমরা একটু থ্রিডি নিয়ে দেখব। এখানে থ্রিডি নামে একটা প্যানেল আছে। এই যে থ্রিডি, অবশ্যই থ্রিডি থ্রিডির কাজগুলা করার মতো ল্যাপটপ বা পিসি আমার কাছে নাই। এটার জন্য সম্পূর্ণ আলাদা একটা ল্যাপটপ লাগে, ওটার এই কনফিগারেশন গুলা খুব হাই লেভেলের হতে হয়। কিন্তু আমরা এখানে যে বেসিক কাজগুলো আছে এইটুকু আমরা করতে পারি, এটুকু আপনারা শিখতে পারেন। আরো এখানে কিছু টুলস প্যানেল আমরা খুব শেষে, ইলাস্ট্রেটরের খুব শেষ পর্যায়ে চলে আসছি। এখানে আরো কিছু টুলস প্যানেলের কিছু পরিচিত বাকি আছে, আমি আজকে চেষ্টা করব মোটামুটি খাবার করার জন্য। তবে আজকে থ্রিডিটা একটু দেখাই। আপনি থ্রিডি গুলা জাস্ট একটা শেপ নেন। থ্রিডি করার সময় সব সময় স্ট্রোক অবশ্যই অফ রাখবেন। আর এখান থেকে ফিল থেকে যে কোনো একটা কালার দিবেন, ধরেন এটা, যে কোনো একটা কালার দিবেন। অবশ্যই অবশ্যই স্ট্রোক অফ রাখবেন। আচ্ছা, স্ট্রোক অফ রাখলে কি হয় আর অন রাখলে কি হয় একটু দুটাই দেখবো। আবার বললেন যে আপনি স্ট্রোক অফ রাখবো মানে এটা অন রাখবো, এটার কারণটা কি হতে পারে। তাহলে এটার মধ্যে আমি স্ট্রোকের কালারটা দিয়ে দিলাম ব্ল্যাক। ঠিক আছে, ওকে। এটাতে স্ট্রোক আছে, এটাতে স্ট্রোক নাই। এখানে বোঝা যাচ্ছে। এটা যখন ক্লিক করতেছি দুটোটাই শো হচ্ছে, এটা যখন ক্লিক করতেছি স্ট্রোক বন্ধ, ফিল অফ। প্রথমে স্ট্রোক যে দিলাম, আমি দিব না কেন, এটা এটা পরে বুঝবো। প্রথমে আগেটাকে ধরে থ্রিডির কাজটা করে এটার উপরেই ইফেক্টে যাবেন। থ্রি প্যানেল নামে প্যানেলে যাবেন, এখান থেকে এখানকার যে শেপ গুলা দেখতেছেন সেম নামগুলা থ্রিডি ক্লাসিকেও পাবেন অনেকগুলা। এই যে এই নামগুলা এখানে এখানে শো হয় না, দেখেন তো একটু। কিন্তু জি স্যার, দেখা এখা- যায়। একই রকম মনে হলেও কিন্তু দুটোই আলাদা, আলাদা জিনিস, আলাদা বিষয়। আমরা যে বেসি এখানকার যে থ্রিডির যে কাজগুলো করব, এটা হচ্ছে আপনার ক্লাসিকের কাজটাই করব। এখান থেকে এখান থেকে আমরা যাব এক্সট্রুড অ্যান্ড বেভেল। এখানে যখন যাব একটা প্যানেল আসবে, থ্রিডির প্যানেল, এটা পুরোটাই প্যানেল। যাদের পিসি র্যাম খুব কম, মোস্ট অফ 8 এর নিচেও আছে, এমন যদি কেউ থাকেন, দয়া করে এই থ্রিডি প্যানেলটা ওপেন করার আগে যত ব্রাউজার আসছে সবগুলো অফ করে দিবেন। ব্রাউজার অনই রাখবেন না টোটালি। স্যার, কনফিগারেশন কত বললেন যেন? 8 জিবি র্যামের নিচে যাদের আছে। ও, আচ্ছা স্যার। এই প্যানেলটা শো হওয়ার পরে এখন আমি যে
জি। বলছি আমার 3D ওপেনই হয় না, আমার কনফিগারেশন একদম স্লোটা। হ্যাঁ, ডুয়েল কোড তো। তাই তো বললাম যে আপনার যাদের একেবারে 8 এর নিচে আছেন, ভালো মানের খুব একটা এসএসডি নাই, এই 3D প্যানেলটা ওপেন করার আগেই আপনি সবকিছু বন্ধ করে দিবেন, প্রয়োজনে নেট সহ বন্ধ করবেন। আচ্ছা, 3D প্যানেলটা যখন আমরা ওপেন করব, এখানে দেখা যায় 3Dর মান হচ্ছে 3টা পাশ দেখা যাবে, আপনি বলেও 4টা পাশ দেখবেন না। ঠিক আছে? তাহলে আপনি যদি বলে ভুল করবেন, যদি 4টা পাশ দেখে ফেলেন, তাহলে আপনি মনে করবেন যে আপনি স্বাভাবিক দুনিয়াতে নাই, আপনি অন্য জগতের মানুষ। কারণ 3Dতে আপনি শুধু 3টা পাশই দেখবেন। একটা বস্তুর 4 পাশ সেটা আমরা জানি, কিন্তু 4 পাশ হলেও আপনি দেখবেন 3টা পাশ অনলি, একটা পাশ দেখা যায় না। এই প্যানেলটা যখন শো হবে, এই প্যানেলের মধ্যে কিছু ডিগ্রি আছে এখানে। এই যে ডিগ্রিগুলো আপনি যখন বাড়াবেন কমাবেন, দেখেন এটাও ঘুরবে, এখানেও চেঞ্জ হচ্ছে। এটা আপনার কোথায় কোন দিকে নিবেন, কিভাবে কি করবেন, সবকিছু এখানে দেখা যায়। এই যে আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, আর একটু দেখি বলি, এই যে দেখেন এখানে একটা এক্সাক্ট কালার দেখা যাচ্ছে, বাকি দুই সাইডে কালার দেখা যাচ্ছে না। এটার মানে আগে বুঝেন। যেটা আমার কালার দেখা যাচ্ছে, এইটাই, এটার উপরে আপনি কাজ করবেন, এই সাইডটা আপনি কোন জায়গায় রাখবেন এটাই আপনি বোঝাবেন। এই যে উপরের যে কালারটা, এ হচ্ছে কালার। আর যে ব্ল্যাক দুই পাশ দিয়ে দেখতেছেন, এটা হচ্ছে এটা আর এটা, এই দুইটা। অর্থাৎ আপনি এই যে উপরের পাশটা কোন পাশে রাখবেন, সেটা ওনাকে এই যে এখানে দেখা দিতে পারবেন। আপনি যদি এভাবে যদি না করেন, আপনি যদি ডিরেক্টলি বলেন যে না আমি সফটওয়্যারের সাহায্যে নিব, এখানে সব লাস্টের দিকে এসে, এই যে নিচের দিকে এসে আইসোমেটিক লেফট রাইট টপ বটম 4টা সাইড আছে। আপনি যে এটাকে দেখাতে চাচ্ছেন, এই যে কালার, এই কালারটা যে দেখাতে চাচ্ছেন, এটা কোন পাশে দেখাবেন? আপনি এটা কি উপরের দিকে দেখাবেন, নাকি পাশে দেখাবেন, নাকি ডানে দেখাবেন? এইটুকু আপনি দেখেন। যদি আমি এটাকে আইসোমেট্রিক টপে ক্লিক করি, এটা টপে আসবে। এই কালারটা আমার টপ, এটা বুঝছেন? আমার যে শেপটা নিলাম, শেপের টপ হচ্ছে এটা। এখান থেকে একটা, এই যে এক্সট্রুড ডেপথ নাম একটা অপশন আছে, এখানে চাইলে আপনি এই যে যে 3D, এটা একটা শেপ নিয়েছিলাম, নর্মাল শেপ, এটা আর এটা, এই যে পাশে যেটা দেখা যায় এই শেপ, এটা আর এটা সেম সেম। এখান থেকে এই যে ডেপথের থেকে আপনি এই যে বক্সের হাইট ওয়েট বাড়াইতে পারবেন। এই যে যখন এটা বড় করতেছি, এখানে বাড়াচ্ছি, ডেপথটা বাড়তেছে। আপনি এখান থেকে চাইলে ডেপথ কমাতেও পারবেন। ঠিক আছে? আপ- এখানে আপনি কতটুকু নিবেন না নিবেন সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনি ম্যানুয়ালি লিখও দিতে পারবেন। এটা কথাটা বুঝছেন? আমি 250 নিলাম, এই হচ্ছে আপনার ডেপথ। ডেপথের মধ্যে আপনি এসে এখানে বললেন যে না আমি আইসোমেট্রিক টপে নিব। এই যে আইসোমেট্রিক টপে করে জাস্ট ওকে বললাম। দেখেন এইটার উপর যখন আমি সিলেক্ট করলাম, আমি যখন একটা রেক্টাঙ্গেল নিলাম, ওটার যে শেপ এখনো কিন্তু এই শেপটাই দেখাচ্ছে। ওই শেপটাকে আমরা 3D কনভার্ট করছি। এবার আসেন, এটাতে তো অ্যাস্ট্রুক সহ ছিল, এবার এটা অ্যাস্ট্রুক ছাড়া। এটা তো যদি সেম ইফেক্টটা করতে যাই, আপনি 3D থেকে এই যে এখান থেকে যে কাজটা করে আসছেন, সেম কাজটা আপনি এখানে উপরের দিকে পাবেন। এই 3D প্যানেলের একটা বাড়তি অপশন হচ্ছে যে আপনি এই মাত্র যে কাজটা করছেন, সেই কাজের জন্য আবার পুনরায় ওখানে গিয়ে করতে হবে না। আপনি চাইলে এখানে ক্লিক করলেও সেম টু সেম অ্যাপ্লাই করে দিতে পারবেন। এই জায়গায় একটা বাড়তি অপশন দিয়ে রাখছে সফটওয়্যার। কথাটা বুঝছেন? আমি যদি একটু ব্যাকে যাই, আপনি যদি সেম কাজটা যদি এখান থেকেও করতে পারেন, এই যে এখানে, বা আপনি 3D প্যানেল থেকে গিয়ে ক্লাসিকে গিয়ে অ্যাস্ট্রোডে যখন যাবেন, তখন ওইটাও আপনি সেম টু সেম করতে পারেন। এখানে দিলাম আমরা জাস্ট 250। ওকে, এই কাজটাই আপনাকে বললাম একটু আগে। এবার আসেন, এটাতে হচ্ছে অ্যাস্ট্রুক সারা, আর এটা তো হচ্ছে অ্যাস্ট্রুক সহ। অর্থাৎ আপনি যখন অ্যাস্ট্রুক সহ দিবেন, আপনার একটা ভাষা আপনি কালারটা দেখবেন, বা বাকি দুইটা যে অ্যাস্ট্রুক কালার দিচ্ছেন, এখানে অ্যাস্ট্রুক কালার যদি চেঞ্জ করেন, এই দুইটা কালারও চেঞ্জ হয়ে যাবে। এই জন্য 3D প্যানেলের আপনি এখন কিভাবে চাচ্ছেন, আপনি কালারটা কিভাবে চাচ্ছেন অ্যাস্ট্রুক দিয়ে, এখন যদি এখান থেকে যদি অ্যাস্ট্রুক বন্ধ করে দেন, পরিবর্তনটা বুঝতে পারছেন?
এর জন্য আমরা এখন আপনার ডিজাইনের ক্ষেত্রে কোনভাবে দরকার সেটা আপনি বুঝবেন, আপনি ওভাবেই করে নেবেন। মোস্ট অফ আপনি এই যে দেখেন শেপের যে একটা সাইজ, ওই সাইজটা এখানে দেখা যাচ্ছে। থ্রিডি কাজ করার পরে যখন আপনি এখান থেকে অবজেক্ট থেকে যখন এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করবেন, এখন এটা আর থ্রিডি মুডে নাই, আপনি এটা পুরোটা একটা শেপ হয়ে গেছে। এটাকে গিয়ে যদি আপনি আনগ্রুপ করেন একটা সিঙ্গেল, আবার একটা আনগ্রুপ করেন, সিঙ্গেল সিঙ্গেল পার্ট ধরতে পারবেন। এখন আপনি তো বললেন যে এটা সিঙ্গেল সিঙ্গেল যদি ধরা যায়, এটাকে তো আমরা পেন টুল দিয়ে করতে পারি, পেন্সিল টুল দিয়ে করতে পারি, বা বিভিন্ন যে টুলস গুলা দিয়ে আছে এগুলা করতে পারি। আপনি সবগুলা করতে পারবেন, কিন্তু এই থ্রিডির যে একটা অটোমেটিক শেপ, এই শেপটা আনতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। ডিজাইন গুলো দেখে মনে হচ্ছে না একটু পাশ দিয়ে একটু বাঁকা বাঁকা অবস্থায় আছে? এই যে শেপটা যদি আপনি আঁকতে যান, আপনি এইভাবে অ্যাকুরেট ভাবে শেপটা আনতে গেলেই আপনার অনেক মানে কি বলবো, মাথা চুল সব ফালাই ফেলবেন। কথাটা বুঝছেন? এটা নির্দিষ্ট সবগুলো আলাদা আলাদা শেপ হয়ে যাবে। আবার এখানে আরেকটা কথা, যেগুলো কিন্তু আপনি আলাদা আলাদা করে কালারও চেঞ্জ করতে পারবেন, এটারও কালার চেঞ্জ করে দিতে পারবেন এখান থেকে। যে তখন আপনি নির্দিষ্ট নির্দিষ্ট এক একটার কালার আলাদা আলাদা করে কালার চেঞ্জ করে নিতে পারবেন আনগ্রুপ করার পরে। কথাটা বুঝছেন? সবগুলার কালার চেঞ্জ করতে পারবেন। এখন আপনার ডিজাইন কিভাবে দরকার, কেমনে দরকার, এটা আপনি আপনার মতো করে ডিজাইন যখন যেভাবে দরকার পড়ে ওইভাবে করে নিয়ে নেবেন। এবার আসেন, এটা হচ্ছে আমার থ্রিডি, আপনাকে দুটোই দেখালাম শেপ। আপনার স্ট্রোক কালার নিয়ে নেওয়ার পরও কিভাবে বিহেভ করে, স্ট্রোক স্ট্রোক কালার ছাড়া কিভাবে বিহেভ করে সবগুলাই দেখালাম। এবার আসেন, এটার পর লিখবো আমরা কিছু। লিখার জন্য আমরা টাইপ টুল যাব, জাস্ট সিম্পল আমরা কিছু লিখবো। মনে করেন just আমি জাস্ট চারটা অক্ষর লিখলাম, আর কিছু লিখলাম না। বড় করে দেখেন, লিখা যে আমি লিখলাম, লেখাটা তো এভাবে অবস্থা খারাপ হয়ে আছে। ঠিক আছে, এখন আমি চাইতেছি লেখাটাকে, এই যে যে শেপটা আঁকলাম, আমি যে শেপটা আমি বানালাম থ্রিডি শেপ, এই শেপের মধ্যে উপরটা উপরে এমন ভাবে বসবে মনে হচ্ছে যে না এটার সাথে লেগে আছে। পাশের গুলো সেম, এখানেও সেম। এটাকে কপি করেন, কপি করে এখানে একটা বসান, এখানে একটা রাখেন, আলাদা আলাদা করে রাখেন, যেটাতে যেভাবে দরকার পড়ে করে দিব। প্রথম এটা ধরেন, সেম থ্রিডি থেকে এক্সট্রুডেন্ট ব্রাউন্সে যাবেন। এটা আমি চাইতেছি একেবারে উপরের সাথে টপের সাথে টপ একবারে মিশে বসবে। এটার জন্য সর্বপ্রথম এখানে ডেপথটা জিরো করে দিবেন। জিরো জিরো করার পরে আপনি এখানে যে এই শেপের উপরেরটা কি ছিল আমার, আইসোমেট্রিক টপ, জাস্ট আপনি এটাকে আইসোমেট্রিক টপ করে দেন। একবারে লেগে বসে গেছে না? কারণ আপনি বলতেছেন যে আমার লেখাটা এভাবে না, আমি এই কর্নার টু এই কর্নারে লিখবো। এখানে যখন এভাবে করে মাউসটা রাখবেন, দেখেন এই কিউ, এটা হচ্ছে কিউ, এটা আর এটার নাম হচ্ছে কিউ। আপনি যখন এইখানে যখন আসবেন দেখেন একটা গ্রিন দাগ চলে আসতেছে, এখন নাই। যখন এখানে যাচ্ছেন, এই যে একটা অ্যারো, এই যে ব্যান চিহ্ন আসতেছে প্লাস কিও আসতেছে। এটার থেকে আপনি কিভাবে করবেন, আপনি লিখাটাকে আপনি ঘোরাতে পারবেন। এই যে আমি চাইতেছি এভাবে করে রাখবো, এভাবে করে আপনি কিউটাকে আপনি ব্যান করতে পারবেন। কতটুকু করবেন না করবেন এটা টোটালটা আপনি আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করবে। জাস্ট ওকে, ক্লিক ওকে। দেখেন এটা হচ্ছে যে এখন আমি যখন এটার উপরে ক্লিক করতেছি, দেখেন এখনো শেপটা, এই যে এবিসিডি গুলা এভাবে রয়ে গেছে, এখনো লাইভ। আপনি এখানে চাইলে আপনি এডিট করতে পারবেন। ঠিক আছে, এডিট করতে পারবেন, যে কোনো কিছু লিখতে পারবেন এটার উপর। জাস্ট আমি একটা টাকা লিখলাম, এটাও বসে যাচ্ছে।
এটা ততক্ষণ লাইভ কাজ করবে। এটা চাইলে আপনি ফন্টও চেঞ্জ করতে পারবেন, এখান থেকে যে কোনো ফন্ট দিতে পারবেন। আপনি যে কোনো ফন্ট ইউজ করতে পারবেন এখান থেকে। কোনটা দিবেন না দিবেন, আপনি যে কোনো ফন্ট এখানে দিতে পারবেন। এখনো পর্যন্ত এডিট করা যাবে, যেটা দিবেন। কথাটা বুঝছেন? এখান থেকে ফন্ট গুলো চেঞ্জ করতে পারবেন, এটার কালারও চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এটা আমি হোয়াইট করে দিলাম, হোয়াইট চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ করতে পারবেন যে কোনো কালার। এটা ততক্ষণ কাজ আপনি এডিট করতে পারবেন যতক্ষণ না এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স না করবেন অথবা ক্রিয়েট আউটলাইন না করবেন। এটাকে যদি আমরা ক্রিয়েট আউটলাইন করে দিই, তখন এটা কিন্তু এই যে এখন ক্রিয়েট আউটলাইন করার পরে আপনি এখান থেকে দেখেন ফন্ট এখানে কিন্তু রেসপন্স করবে না। আপনি এখানে ফন্টের মধ্যে যাই যেটুকু করেন এখানে কোনো কিন্তু রেসপন্স করবে না। যে কোনো একটা ফন্ট দেন, পুরো রেসপন্স করবে না। কিন্তু এগুলোর উপর আপনি রেসপন্স করবে। আর এটা আপনার এখন আর শেপ নাই, এটা শেপ হয়ে গেছে। কথাটা বুঝছেন? এটা এটা যখন এক্সপান্ড করছেন, লেখাটা আপনার শেপ হয়ে গেছে। এবার আসেন এখন এটাকে, এটাকে আমরা চাইতেছি এখানে একেবারে এটা যেভাবে উপরে টপ টু টপ উপরে মিশে গেছে, এটাকেও ঠিক তেমনি আমরা চাইতেছি ওভাবে করে বসে যাবে। 3D থেকে যাবেন ক্লাসিক, এটুকুই। এটার প্রথমে হতে হচ্ছে তো আপনি ডেপথটা 0 করে দিবেন। এখান থেকে আইসোমেট্রিক লেফট রাইট, এটা হচ্ছে লেফট, আমার লেফটে একেবারে মিশে বসে যাবে। বুঝাইতে পারছি? অর্থাৎ আপনার শেপটা কোন পাশে আছে আপনি এই যে এটা এটা দেখলে বুঝতে পারবেন। ওকে, জাস্ট ক্লিক। এখন এটার আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন, যার যেটুকু আছে ওইটুকু করতে পারেন। এই আরেকটু যদি ব্রাইট কালার চান তাও দিতে পারেন, যেটা সর্বোচ্চ পয়েন্ট। এক্সপান্ড করে দেন। তাহলে এখন বোঝা যায়। ঠিক তেমনি এটা যদি বসাতে যান ইফেক্টে যাবেন, এটা হচ্ছে এখন আমরা এটা লেফট বসাইছি, এটা হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে রাইটে দিব আমরা, রাইট। ডেপথটা অবশ্যই 0 করে দিবেন। ওকে, এখন এটাকে ধরে আপনি এখানে বসাই দেন। সাইজ বড় ছোট করা লাগলে শিফট চেপে ধরে যত যেটুকু লাগে আপনি ওইটুকু পর্যন্ত বসান। এটার আপনি ইনস্ট্যান্ট কালার চেঞ্জ করতে পারবেন। কথা বুঝছেন? এই কালারটা একটু ডিপ ডিপ মনে হলে আপনি প্রথমে এটাকে এক্সপান্ড করে নেবেন। এক্সপান্ড করার পর যখন শেপ হয়ে যাবে তখন এখানে যদি কালার চেঞ্জ করেন দেখুন যে একটু ব্রাইট কালার হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি? 3D নিয়ে আপনারা যে কোনো এবার যদি আপনি এখানে যদি আরেকটু কাজ করতে যান, তাহলে এই যে আমার লেখাটা যে এখানে বসে আছে, আপনি পুরোটাকে ধরে আর বড় করতে পারেন। হুম। এখন আমি চাইতেছি লেখাটাকে একটু আরেকটু মানে কাজ করতে পারবেন। স্টাইলিশ থেকে আমরা ড্রপ শেডো নামে একটা অপশনে আগে কাজ করছি, এখান দেখে গিয়ে আপনি ড্রপ শেডো দিতে পারেন, কতটুকু দিবেন। ড্রপ শেডো দিলেন, একটু মনে হচ্ছে আগলা আগলা হয়ে আপনার এই যে একটু এটার উপর একটু থ্রি ডি ভাব মনে হচ্ছে। বাট এখানে 3D না, একটু এই কাজগুলো আমি একটু দেখাই নিচ্ছি এই কারণেই। আপনাদেরকে একটা ডিজাইনের কথা বলছিলাম প্রজেক্টে দেওয়ার সময়, ইনফোগ্রাফিক ডিজাইন নামে একটা ডিজাইন আছে, ওই ডিজাইনটাতেই এই 3Dর কাজগুলাই করা হয় মূলত। এই জন্য আজকে 3D প্যানেলটা একটু করে দেখাচ্ছিলাম, যাতে পরবর্তীতে গিয়ে ওটা খুব একটা অসুবিধা না হয়। আপনি চাইলে এটা এটা বাদ দেন, আপনি এটার উপর চাইলে বলে যে না আমার এটা এই জুড়ে একটা লিখা দরকার, টাইপ টুলে গিয়ে একটা লিখে দেন।
পুরোটা জুড়ে একটা লিখে দেন। এখান থেকে এসে লিখার সাইজ গুলো ছোট করেন। এইভাবে করে লিখেও দিতে পারবেন। এই লেখাটা সেম টু সেম ভাবে আপনি বসাতে পারবেন। লেখাটা সিলেক্ট করেন, সাইজ যদি বড় ছোট করতে মন চায় বড় ছোট করতে পারেন। হয়তো বাক্স রাখবেন না, এটাকে চাইলে বড় ছোট করতে পারবেন। প্যারাগ্রাফে যাবেন, এখান থেকে আপনি সাইজ বড় ছোট করতে পারবেন। তাহলে আমি এটুকু রাখলাম। এটাকে ইফেক্টে গিয়ে, এটা হচ্ছে আমার যেহেতু রাইট সাইডে, আমি এটা এখান থেকে জাস্ট আইসোমেট্রিক রাইট রাইট করে দিব। আর এখানে ডেপথ অবশ্যই 0 করে দিব। ওকে, বসে গেছে না? আপনি এটাকে বড় ছোট করতে পারবেন, কতটুকু লাগবে না লাগবে এটা টোটালটাই আপনার ব্যাপার। এটা কালারটা যদি এখানে বোঝা না যায় কালার চেঞ্জ করতে পারেন। তারপর এটাকে ক্রিয়েট আউটলাইন করতে পারবেন। এখানে ক্রিয়েট আউটলাইন করা আর অবজেক্ট থেকে এক্সপান্ড করা একই কথা, কিন্তু ফন্টের জন্য বিশেষভাবে এই যে একটা এক্সট্রা ফিচার দিয়ে দিচ্ছে। এখান থেকে করলে যেটা হবে এখান থেকে করলেও তাই হবে। কথাটা বুঝছেন? এটাকে একটু ব্রাইট চাইতে গেলে আপনি এক্সপান্ড করার পরে আপনি হোয়াইট কালারটা দিলে হোয়াইট কালারটা একটু ব্রাইট হয়ে যায়। আপনি লিখাটা মনে হচ্ছে না একেবারে ওটার সাথে এবার মিশাই লিখে লিখে দেওয়া হয়েছে। এগুলো আপনার ওই যে ইনফোগ্রাফিকের মধ্যেই আপনার এইসব স্টাইল গুলা আসে লিখার মধ্যে। তারপর লিখার মধ্যে আপনার ট্যাপ না দিয়ে শেডো দেওয়া, তারপরে এই যে বক্স গুলাকে বিভিন্ন ভাবে বক্স গুলাকে করা। ঠিক আছে, এই হচ্ছে আপনার এটা ডিজাইন টোটালটাই। এটা একটু জুম করে দেখলে এইটুকুই আপনার একটা থ্রি থ্রি ডি মনে হচ্ছে। আপনি তারপর চাইলে আপনার এই শেপটাকে এক্সপান্ড করে দিতে পারেন। এক্সপান্ড করে দেওয়ার পরে আপনার এটার পুরোটাই একটা শেপ হয়ে যাবে। এটা 3D মোডে নাই এখন। আর এইখান থেকে এখানের কালার গুলো আপনি এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। এই যে এখান থেকে আপনি যে কোনো কালার দিতে পারবেন আপনার ইচ্ছা মতো। Same, এটা প্যাটার্নেও দেখাইছিলাম যে এখান থেকে কালার চেঞ্জ করা যায়। ঠিক আছে, আর আপনি যদি ইন্ডিভিজুয়ালি কালার দিতে চান সবসময় আগে আনগ্রুপ করে দিবেন। আনগ্রুপ একবার যদি না হয় আবার আনগ্রুপ করবেন। আগে সিঙ্গেল সিঙ্গেল যতক্ষণ ধরা না যায় ততক্ষণ আনগ্রুপ করবেন। যদি কোনো কারণে দেখা যাচ্ছে যে আনগ্রুপ হচ্ছে না, তাহলে একটা শর্টকাট মাথায় রাখবেন, কন্ট্রোল 8। কোনো কারণে যদি আপনার এটাকে আমি আবার কন্ট্রোল Z দিয়ে ব্যাকে যাই, একটাই তো শেপ না, এটাকে যদি আপনি কন্ট্রোল 8 দেন তাতে আনগ্রুপ হয়ে যাবে। কিন্তু এখানকার একটু 3D মোড আছে তো এখানে একটু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মেবি যদি আমরা এটাকে এখানে নিয়ে আসি, কন্ট্রোল 8 দেন, এমন হয়ে যাওয়ার কারণটা কি? এভাবে যদি হয়ে যায় তাহলে এটার পুরোটা কালার সহ আবার কালার দিতে পারবেন। এটা হচ্ছে, সরি, এটা হচ্ছে স্টক রিল। বন্ধ হওয়ার কারণে এটা হচ্ছে না স্যার? না না, যদি কোনো কারণে আনগ্রুপ না হয় প্রথমে কন্ট্রোল 8 দিবেন। কন্ট্রোল 8 দেওয়ার পরে বা রিলিজ কম্পাউন্ড পান নামে একটা অপশন আছে। যদি কোনো কারণে আনগ্রুপ না হয় রিলিজ কম্পাউন্ড পাথ করে দিবেন। কালারটা হলুদ হওয়ার কারণ টোটালি বোঝা যাচ্ছে না। কালারটা টোটালি বোঝা যাচ্ছে না। যদি কোনো কারণে আনগ্রুপ না হয় এটাকে রিলিজ কম্পাউন্ড পাথ করে দিবেন। আর আনগ্রুপ হয়ে গেলে তো হয়ে গেল। সিঙ্গেল সিঙ্গেল যখন ধরা যাবে মনে করবেন যে আপনার কালার চেঞ্জ হয়ে এগুলা চাইলে আবার সিঙ্গেল সিঙ্গেল কালার চেঞ্জ করে দিতে পারবেন। এখান থেকেও করতে পারবেন, এখান থেকেও করতে পারবেন, এখান থেকেও করতে পারবেন। তবে এখানকার একটা সুবিধা হচ্ছে যে আপনার অনেকগুলা কালার একসাথে পাবেন।
কথাটা বুঝছেন? অনেক কালার পাবেন, অর্থাৎ এই যে কালার গুলা দিবেন এটার সাথে একটা সামঞ্জস্য রেখে আপনাকে কালারটা দেখাবে। এই জায়গায় একটা সুবিধা আছে, কাছাকাছি সবগুলা কাছাকাছি একটা থেকে একটা এইভাবে করে কালার গুলা দেখাচ্ছে। ঠিক আছে, আপনি কোনটা করবেন না করবেন আপনি আপনার ইচ্ছা মতো আপনি কালার দিতে পারবেন, যখন যেটা আপনার ডিজাইনের দরকার। অবশ্যই এইসব এই যে কালার যদি ইন্ডিভিজুয়ালি কালার চেঞ্জ করেন, অবশ্যই অবশ্যই আপনি একটা কথা মনে রাখবেন যে আহ, যেন সবগুলাকে এগুলা এই তিনটাকে শিফট চেপে ধরে গ্রুপ গ্রুপ না করলে আপনার একটা একটা আলাদা আলাদা হয়ে যাবে। 3D কাজগুলো বুঝলাম। যে কোনো শেপের আপনি এই শেপ বলে কথা নাই তো, সবগুলো গ্রুপ একটু কষ্ট করে সবগুলোকে ধরে গ্রুপ করে নেবেন, কন্ট্রোল G। যে কোনো শেপ আপনি যেমনে নিবেন, আপনার শেপটা যেভাবে নিতে চান, শেপটা কিভাবে দেখাবেন সেটা আপনার ইচ্ছা। এটাকেও যদি চান আপনি সেম টু সেম করতে পারবেন, তবে এখানে কিছু আরো কিছু ফিচার আছে, তো দেখাই। এখানে কিছু ফিচার আছে, আপনি শেপটাকে কিভাবে করবেন। প্রথম এখানে আমি আইসোমেট্রিক টপ করলাম, আমার শেপটা উপর দিকে করে দেখা যাবে। আপনি এটাকে চাইলে যে কোনো ওয়েতে আপনি ব্যান করে সোজা করে দেখাইতে পারেন, এভাবেই ম্যানুয়ালি দেখাইতে পারেন। আপনি এখান থেকে কিছু এই যে কিছু ফিচার আছে, একটু রাউন্ড রাউন্ড মনে হবে। এখান থেকে একটু ট্রাই করে দেখবেন, এখানে বিভিন্ন রকমের এই যে রাউন্ডেড, এই যে একটু রাউন্ড রাউন্ড মনে হচ্ছে, সাইড গুলো একটু রাউন্ড রাউন্ড, এটা হয়তো বা কালারটা সিলেক্ট করেন, এটা তো কিছুটা বোঝা যাচ্ছে যে এই যে পাশগুলা এই যেগুলো একটু রাউন্ড রাউন্ড মনে হচ্ছে এটাতে। এই যে এটাতে দেখেন এটার কর্নার আর এটার কর্নারের মধ্যে একটু ডিফারেন্ট বোঝা যাচ্ছে। ঠিক আছে, এই যে মাঝখানে একটা স্টাইল চলে আসছে। এখানে বিভিন্ন রকমের আপনার কাজ করতে হবে, অর্থাৎ যাদের কনফিগারেশন ভালো আছে আপনারা একটু এই সাইড গুলো একটু ট্রাই করবেন। এই যে এখানে বিভিন্ন রকমের এই যে ট্রাই রাউন্ড, বিভিন্ন রকম শেপ আছে, আপনি এগুলো একটু ট্রাই করবেন। একটু সময় নিবে, দেখিয়েন আপনার কনফিগারেশনের উপর ডিপেন্ড করে আপনার এটা যে একটু কাজ করতে সময় নিবে। আমি কাজ ক্লিক করছি অনেক, কতক্ষণ হলো, প্রায় 4-5 সেকেন্ড হয়ে গেছে। ঠিক আছে, এখনো কমপ্লিট হয় নাই। থ্রিডির কাজগুলো করার জন্য আপনার পিসি ল্যাপটপ কনফিগারেশনটা খুব হাই না হলে এগুলো করা যায় না। আমরা এর জন্য বেসিক কাজগুলো এখানে হয়তো বা আপনি থ্রিডির বেসিক কাজ যেগুলো আছে সেগুলো করতে পারেন। হাই এই যে এখন যে প্যানেলটা যে কাজটা করতেছিলাম এটা হচ্ছে যে একটু ভারী টাইপের। আপনারটা কত কনফিগারেশন? আমারটা 16 জিবি, 16 জিবি র্যাম, 512 SSD, 8 জেনারেশন। এরপর হ্যাঁ, এই যে বললাম না, এটা হচ্ছে আপনার খুব হাই হাই না হলে আপনার অনেক সময় লেগে যাবে। আমরা তো এখন 3D নিয়ে দেখলাম, ঠিক আছে। আমরা হচ্ছিলাম গ্রাফিক্স ডিজাইনার, ডিজাইন জগতে যা আছে আমরা সব করব। আমরা স্পেসিফিক কোনো নির্দিষ্ট ডিজাইন করি না। যেমন অনেক অনেক ডিজাইনার আছে শুধু লোগো আছে, লোগোর উপরে ডিজাইন করে। বিভিন্ন স্পেসিফিক অনেকে আছে শুধু শুধু টি শার্ট ডিজাইন করে। ঠিক আছে, বিশেষ করে লোগো ডিজাইনার পাওয়া যায় যারা অন্যান্য ডিজাইন করে না, শুধুমাত্র লোগো ডিজাইনের উপর করে। যেহেতু আমরা গ্রাফিক্স ডিজাইনার, এই গ্রাফিক্স ডিজাইনের টোটাল ডিজাইনের মধ্যে লোগো ডিজাইনটাও গ্রাফিক্স ডিজাইনের একটা পার্ট। কথাটা বুঝছেন? টাইপস অফ লোগো যখন আমি যাব, জাস্ট একটু লোগো সম্পর্কে আছে একটু ধারণা দিব। এখানে একটা সাইট আছে, মানে লোগোর কয় রকমের লোগো দেখতে পাওয়া যায়, কি কি লোগো আছে, জাস্ট আমরা একটু ধারণা নিব। এখানে দেখেন
এই যে একটা সাইট আছে, বিস্তা প্রিন্ট নামে একটা সাইট আছে, এই সাইটটাতে আপনার লোগোর প্রকারভেদ দিয়ে ওরা ভালোভাবে একটু আলাপ করছে। দেখেন, 7 টাইপস অফ লোগোস, ঠিক আছে, 7 ধরনের লোগো দেখতে পাওয়া যায়। আবার ওই মানে বেসিক্যালি 7টা, এগুলার আবার এক একটা সাইটের আলাদা আলাদা ভাবে আপনার লোগো আছে। এই যে সাত যে 7 প্রকারের লোগো আছে: মনোগ্রাম লোগো, ওয়ার্ডমার্ক লোগো, পিক্টোরিয়াল, এই যে এভাবে করে আপনার 7 রকমের লোগো আছে। আবার এগুলো এক একটা সাইডের জন্য আবার আলাদা আলাদা হবে, বিশাল বিশাল এগুলার বিষয়ে কথাবার্তা। তো একটু লিখেন যে মনোগ্রাম লোগো, মনোগ্রাম লোগোর ভিতরে আপনার অনেক রকমের লোগো পাওয়া যাবে। এখানে যদি লেখেন মনোগ্রাম লোগো, দেখেন এখানে আপনাকে এগুলা আগে আমরা একটু লোগোর প্রকারভেদ গুলো দেখি। মনোগ্রাম লোগো কাকে বলে? এই যে বিভিন্ন লোগো গুলো আপনার, মনোগ্রামের আরেকটা নাম হচ্ছে লেটার মার্ক, এগুলা হচ্ছে মনোগ্রাম লোগো। একটু বুঝি, মনোগ্রাম লোগোস অফ লেটার মার্ক আর লোগোস দা কনসিস্ট অফ লেটার্স, মানে বুঝছেন? অর্থাৎ এই লোগো গুলা হচ্ছে যে অক্ষরের সমন্বয়ে, মানে এই যে অক্ষর HBO, এটা কিন্তু HBO এর ফুল মিনিং কেউ বলতে পারবেন? HBO এটার ফুল মিনিং কেউ বলতে পারবেন? হোম বক্স অফিস, এটা একটা মুভি সাইট, ঠিক আছে? অর্থাৎ হোমের H, বক্সের B, অফিসে ও, এই যে টোটালটার মানে টোটাল নামের প্রথম অক্ষরগুলা নিয়েই আপনার গঠিত যে লঘু, এটাকে আমরা মনোগ্রাম লঘু বলি। অর্থাৎ এটার আরেক নাম হচ্ছে লেটার মার্কস লঘু। এবার আসেন, একটা হচ্ছে ওয়ার্ড মার্ক। ওয়ার্ড মার্ক আর লেটার মার্ক, এই যে মনোগ্রাম লঘু আর একটা হচ্ছে ওয়ার্ড মার্ক লঘু, দুটা একই রকম মনে হলেও ডিফারেন্ট। এটা হচ্ছে মনোগ্রাম লঘুটা হচ্ছে যে আপনার নামের প্রথম অক্ষরগুলা নিয়ে গঠিত হয় লঘুগুলা, এই টাইপের লঘুগুলাকে আমরা মনোগ্রাম বলি। ওয়ার্ডমার্ক হচ্ছে যে আপনার টোটাল কোম্পানির নাম, যেমন কোকা কোলা, এটা খুব সংক্ষেপে এই যে উদাহরণগুলো খুব দেখেন। গুগল, এটা পুরোটাই গুগল একটা প্রতিষ্ঠান, এই গুগল নামটা নিয়েই একটা লোগো। কোকা কোলা নামটা নিয়েই পুরো লোগো। ভিসা নামটা নিয়েই পুরো লোগো। এইসব পুরো নামের উপরে যে লোগোটা, ওগুলাকে আমরা ওয়ার্ডমার্ক বলি। এই ওয়ার্ডমার্কে আবার বিভিন্ন কথাবার্তা আছে, আপনারা পড়ে নিবেন আর একটু বু- জেনে নিবেন, আইডিয়া নিয়ে নিবেন। একটা হচ্ছে যে পিক্টোরিয়াল মার্কস, লোগো সিম্বল। এই পিক্টোরিয়ালের আরেকটা নাম হচ্ছে আইকনিক। আইকন, শুধুমাত্র আইকন গুলা দেখা যাবে, মানে এখানে কোনো নাম, কোনো কিছু, কোনো লেটার কিচ্ছুই থাকবে না, শুধুমাত্র আইকনটা দেখা যাবে। এরকম কিছু লোগোর কোম্পানির নাম বলা আছে। এই যে এটা হচ্ছে অ্যাপল, টুইটার, এই যে ইনস্টাগ্রাম, এইসব টাইপের যে লোগো, মানে শুধুমাত্র আইকনটাই দেখা যাবে, এগুলাকে বলা হয় পিক্টোরিয়াল। এবার আসেন অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্টের একটা সংজ্ঞা আছে, এটা হচ্ছে আপনার জ্যামিতিক কিছু মেজারমেন্টের ব্যাপার আছে। আপনি যেখানে যে শেপ নিবেন, শেপের একটা মেজারমেন্ট আছে, একটা জ্যামিতিক একটা মাপ আছে। এই মাপের উপর ডিপেন্ড করে আপনার এই লোগো গুলা করা হয়। যেমন এই যেমন এডিএস, এডিএস এর মধ্যে যে ফ্লাওয়ারটা নিছিল, এই তিনটা কিন্তু একটা মাপগুলা কিন্তু সেম সেম রেখে এটার উপর একটা ক্যালকুলেশন আছে। ক্যালকুলেশনের উপর ভিত্তি গুলাই এই যে অ্যাবস্ট্রাক্ট লোগো গুলা তৈরি করা হয়।
এটা হচ্ছে ম্যাসকট লোগো। ম্যাসকট লোগো বলতে বোঝায় এই যে মাস্কট টাইপের যে লোগো গুলা দেখা যায় এগুলা। তারপরে আমাদের দেশীয় দু একটা মাস্কট লোগো আছে, এমন দু একটা কোম্পানির নাম বলেন তো কেউ আছেন? ফুড পান্ডা মনে হয় মাস্টার। হ্যাঁ, ফুড পান্ডা একটা মাস্কট টাইপের, মাস্কটি লোগো বলা যায়। এই টাইপের এই যে মাস্কট টাইপের যে লোগো গুলো আছে, অর্থাৎ যেগুলাতে আপনার এই যে কার্টুনিস্ট ছবি বা আদার্স ছবিগুলো আছে, এগুলা আমরা এই যে মাস্কট লোগো বলি। একটা হচ্ছে কম্বাইন লোগো। এই লোগোটার মধ্যে কম্বাইনটা হচ্ছে লিখা এবং আপনি যেই বিষয়টার উপর আপনি যদি এই যে দেখেন বার্গার কিংস, এখানে বার্গারের একটা শেপ আছে, মাঝখানে লিখা আছে, অর্থাৎ লেটার মার্ক, আপনার লেটার মার্ক ওয়ার্ড মার্ক যেটাই বলেন, দুটোর সাথে আপনার একটা পিকচার, এই আইকনিক আইকন, এই যে আইকন, আইকনের একটা সমন্বয় থাকে। যেমন এখানে দেখা যাচ্ছে যে আইকন যদি এখানে হিসাব করি, তাহলে দেখা যাচ্ছে যে বার্গারের একটা আইকন দেখা যায়, মাঝখানে ওয়ার্ড মার্ক আর লেটার মার্কের একটা লেখা আছে, দুটার সমন্বয়ে এটার নামই আছে কম্বিনেশন। লাস্ট একটা আসে হচ্ছে এমব্লেম। এমব্লেমটা হচ্ছে যে এটাও সেম টু সেম, দুটার সমন্বয়ে আইকন এবং আপনার লেটার মার্ক ওয়ার্ড মার্ক দুটোর সমন্বয়ে করা। কিন্তু এমব্লে এমব্লেম বলার পিছনে একটা কারণ আছে, এটা হচ্ছে একটা নির্দিষ্ট বেজের ভিতর থাকবে, এটার একটা বেজ থাকবে। এই যে দেখেন এটা একটা বাইন্ডিং, একটা বেজের ভিতরে আপনার আইকনটা একটা বেজের ভিতর পুরোটাই, পুরো লোগোর মানে এই যে শেষ অংশে দেখেন একটা বেজ আছে, যে একটা স্কোয়ার সার্কেল, এই যে এটা বিভিন্ন ভাবে একটা বেজ করে দিচ্ছে, এটার মধ্যে একটা বেজ, অর্থাৎ বেজের ভিতর যে লোগো গুলা থাকবে এটাকে এমব্লেম লোগো বলি। এই হচ্ছে আপনার লোগোর প্রকার। এখন আপনাকে যদি একজন বায়ার, আমরা ডিজাইনার, যে কোনো লোগো করতে গেলে আমাদের লোগো গুলার পরিচিত বা পরিচিত গুলা চিনতে হবে। এখন লোগোটা কোন ক্যাটাগরিতে পড়ছে এগুলো যদি আমরা বুঝতে না পারি, তাহলে বায়ার যদি আমাকে কখনো যদি লোগো ডিজাইনের জন্য যদি লোগো ডিজাইন করতে বলে, সেক্ষেত্রে কোন ক্যাটাগরিতে পড়ছে এটা যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আপনি এটা নিয়ে রিসার্চ করতে পারবেন না। আপনার ক্যাটাগরিটা আগে বুঝতে হবে, আপনাকে কি বলতেছে। যদি বলেন যে আপনাকে বললো যে আপনাকে একটা এই যে এই টাইপের যদি একটা লোগো করতে বলে, তাহলে আপনি বলেন যে এটা হচ্ছে যে ওয়ার্ড মার্কের লোগো, তাহলে ওই যে ওয়ার্ড মার্ক লোগো গুলা কিরকম হয় আপনি তো ধারণা আছে। এরপরে আপনার যে বিষয়গুলা খুব দরকার আমি আপনাদেরকে দিয়ে দিব, লোগোর রিকোয়ারমেন্ট, এটুকু একটু দেখবেন, দেখা যায় সেন্টার করে রাখলে মনে হয় দেখা যাবে। আপনার লোগোর জন্য যে বিষয়গুলো খুব দরকার সেটা হচ্ছে যে হোয়াট ইজ ইউর মেইন বিজনেস সার্ভিস। আপনার তার বিজনেস সার্ভিস সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করতে হবে, তার বিজনেস সার্ভিস সম্পর্কে জিজ্ঞেস করবেন। মানে এই 5টা কোয়েশ্চেন আপনি যে তার লোগোটা ডিজাইন করে দিবেন, এই 5টা কোয়েশ্চেন যদি তাকে না করেন, তাহলে আপনি ডিজাইনটা রেডি করতে পারবেন না, কষ্ট হয়ে যাবে। ডিজাইনটা যে কিভাবে করবেন, কোথা থেকে কেমনি কি করবেন, আপনি টোটালটাই বুঝতে পারবেন না। এই 5টা কোয়েশ্চেন আপনাকে ডিজাইনের স্বার্থে করতেই হবে, কম্পালসারি, বাধ্যতামূলক একেবারে বলা যায়, খরচ, সেটাকে বলি হোয়াট ইজ মেইন বিজনেস সার্ভিস। তার বিজনেস সার্ভিসটা আপনাকে, আপনি যে লোগোটা তৈরি করতেছেন, আপনার ব্যবসা সম্পর্কে বলেন, আপনার সার্ভিস সম্পর্কে বলেন, আপনার প্রতিষ্ঠান সম্পর্কে বলেন, তার প্রতিষ্ঠান সম্পর্কে আপনি জেনে নিবেন। তাহলে বুঝতে হবে, সে যদি বলে যে আমার একটা ডাক্তারের চেম্বার আছে বা আমার একটা রেস্টুরেন্ট আছে, তো রেস্টুরেন্টের মধ্যে যদি হয় তাহলে আপনি রেস্টুরেন্ট টাইপের আপনি চিন্তা করবেন যে তাহলে আমার লোগোটা হবে রেস্টুরেন্ট টাইপের। যদি রেস্টুরেন্ট হয়, যদি ডাক্তার হয় তাহলে আপনার একটা হেলথ লোগো হবে, বা আদার্স যে কোনো প্রতিষ্ঠান হোক না কেন, তাহলে প্রতিষ্ঠানটা সম্পর্কে আপনি একটা ধারণা নিয়ে নিবেন, তাহলে আমার লোগোটা হবে এই টাইপের। এবার আসেন, হোয়াট আর দ্য বিজনেস লোগো নেম এন্ড ট্যাগলাইন। এখন আপনার ব্যবসার নামটা জিজ্ঞেস করবেন, তার প্রতিষ্ঠানের নাম, আপনার প্রতিষ্ঠান, আপনার যে হ্যাঁ ঠিক আছে বুঝতে পারলাম যে আপনার এই আপনার ব্যবসাটা এটা রেস্টুরেন্ট ব্যবসা, তাহলে আপনার যে রেস্টুরেন্টের ব্যবসা আছে, তাহলে আমার লোগোটা করতে হবে রেস্টুরেন্টের উপর। তাহলে আমি যে রেস্টুরেন্টের উপর লোগোটা করব, তাহলে আপনার এই রেস্টুরেন্টের নামটা কি, এই নামটা জিজ্ঞেস করে নিবেন। এই নামের সাথে সাথে একটা জিজ্ঞেস করবেন আপনার নামের সাথে কোনো ট্যাগলাইন আছে কিনা বা স্লোগান আছে কিনা। ট্যাগলাইন আর স্লোগান কি আমরা বুঝি?
ট্রান্সফার করবেন এই জায়গায়। ট্যাগলাইন আর স্লোগান আমরা বুঝি, জি স্যার। যেমন বলেন তো এরকম ট্যাগলাইন এবং স্লোগান সম্মিলিত আমাদের দেশের মধ্যে দু একটা কোম্পানির নাম বলেন তো। মোবাইল কোম্পানি, এদের এদের কিছু না কিছু ট্যাগলাইন অবশ্যই আছে। বাংলা লিঙ্কের ট্যাগলাইন কি কেউ বলেন? বাংলা লিঙ্ক, গ্রামীণ এসবের কিন্তু একটা ট্যাগলাইন আছে। গ্রামীণ ফোনের সাথে ওরা কিন্তু একটা রবি, ট্যাগলাইন লিখে দেয়। জেগে উঠুন আপন শক্তিতে। হ্যাঁ, এই টাইপের কিছু কথাবার্তা এই যে লিগ আছে এই টাইপের। ঠিক তেমনি আপনি বিভিন্ন লোগো যখন আপনি দেখবেন এদের নির্দিষ্ট একটা ট্যাগলাইন থাকে, ঠিক আছে? তার ওই টাইপের যদি কোনো কিছু থাকে ওটা আপনি বলতে বলবেন, কারণ ওটা আপনি লোগোর নিচে অ্যাড করতে পারবেন। এই টাইপের কিছু। আচ্ছা, আগে আমরা এগুলো একটু বুঝি, তারপরে ট্যাগলাইন সম্পর্কিত আপনার এই ট্যাগলাইন গুলা কিভাবে বসাতে মানে কোথায় কিভাবে ইউজ হয় একটু দেখবো। তারপরে এনি কালার প্রিফারেন্স, আপনার কোনো পছন্দের কোনো কালার আছে কিনা তাকে কালার সম্পর্কে জিজ্ঞেস করবেন। তার যদি কোনো পছন্দের কালার থাকে, আপনি লোগোতে কোন কালার আপনি ইচ্ছে মতো কালার ইউজ করতে পারবেন না। তার কালার অবশ্যই থাকে। অনেকে কি করে লোগোটা প্যাডের সাথে মিলাই করে বা তার প্রতিষ্ঠানের একটা চিন্তা ভাবনা করে, তার একটা নির্দিষ্ট কালার চিন্তা ভাবনা অবশ্য থাকে। ওই কালার গুলা আপনাকে বলবে, কালার সম্পর্কে জিজ্ঞেস করে নিবেন। আপনার এরপর আরেকটা আছে যে তার যে বিজনেসটা কোন ক্যাটাগরির মধ্যে পড়বে। মানে আপনার তাকে একটা মানে প্রত্যেকটা বিজনেসের একটা ক্যাটাগরি থাকে, ঠিক আছে? আপনি রেস্টুরেন্ট ব্যবসা বললেন, রেস্টুরেন্টের মধ্যে এখানে অনেকগুলো আছে যে হ্যাঁ ঠিক আছে রেস্টুরেন্টের আন্ডারে, যেমন কফি শপ, এগুলো কিন্তু রেস্টুরেন্টের আন্ডারে, বাট পুরোপুরি রেস্টুরেন্ট বলা যায় না। কফি শপ, টি শপ বা বার্গার শপ, পিৎজা শপ, আমাদের দেশে পিৎজা হাট আছে, সবগুলা পিৎজা। তাহলে আপনার এই যে তার ব্যবসাটা কোন ক্যাটাগরিতে পড়ে এই ক্যাটাগরিটা একটু জেনে নিবেন লোগোটা। তাহলে আপনি আরেকটু তার বিজনেস সম্পর্কে ধারণা নেওয়ার পরে তার যখন এই বিজনেসের ক্যাটাগরিটা আপনি জেনে নিবেন, তাহলে আপনার আরেকটু ইজি হবে যে আপনি লোগোটা তৈরি করতে। তারপর তার কোনো পছন্দ স্যাম্পল মানে তার কোনো এই যে কোন লোগোটা আছে সে তৈরি করবে, ঠিক আছে, তার কোনো স্যাম্পল আছে কিনা জিজ্ঞেস করে নিবেন যে আপনার যে লোগোটা তৈরি করবেন আপনার কাছে কোনো স্যাম্পল আছে কিনা, যে ডিজাইনটা এরকম অনেকটা এরকম করে হবে। তাহলে সে যদি স্যাম্পল দিয়ে দেয় তাহলে আপনার জন্য আরো ইজি। সে যদি স্যাম্পল যদি না দিয়ে দেয়, তাহলে যদি বলা হয় যায় মানে আপনার ক্রিয়েটিভিটির উপরেই আপনি ডিজাইনটা করবেন, তখন আপনাকে একটু রিসার্চ করতে হবে এই জায়গায়। এরপর আপনি একটা তার এইসব ইনফরমেশন দেওয়ার পরে তাকে একটা সৌজন্যমূলক একটা ধন্যবাদ একটা মেসেজ দিয়ে দিলেন। আমি এটুকু আপনাদেরকে দিয়ে দিব, চ্যাট বক্সে দিয়ে দিই, আপনারা কপি করে নিয়ে নেবেন। এটুকু আপনারা সেভ করে রাখবেন, এটা আপনাদের লোগো ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন পড়বে, ঠিক আছে? এবার আসেন, আমরা যে আপনাকে যদি বলো যে না আমার কোনো স্যাম্পল নাই, আপনি নিজস্ব চিন্তাধারা থেকেই আপনি নিয়ে নিবেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে যদি বলে যে একটা আপনি এখন কি কোন লোগো খুঁজবেন, কি খুঁজবেন, কেমনে খুঁজবেন একটু, এই জন্য আপনি লোগো আইডিয়ার জন্য আপনার সবচেয়ে বড় ওয়ে হচ্ছে গুগল। গুগলে এসে আপনি সার্চ করতে পারেন। আরেকটা সাইট আছে, এটা হচ্ছে ইয়ানডেক্স। এই সাইটটা, ইয়ানডেক্স নামে এই সাইটটা আছে, এইখান থেকে আপনি বিভিন্ন রকম আপনি লোগো এই যে আইডিয়া নিতে পারবেন। ইয়ানডেক্স আর গুগল তো আছেই, কন্টিনিউ। ইয়ানডেক্স এই সাইট থেকে আপনি যে কোনো লিখা এখানে কিসের উপর লিখবেন, আপনি মনে করেন যে একটা মিনিমালিস্ট লোগো, রেস্টুরেন্ট লোগো যাই লিখে লিখে লেখেন, যে মিনিমালিস্ট লোগো গুলাকে আমরা অনেকটা দেখেন খুব সিম্পল লোগো, এগুলাকে অনেক অনেকটা এই ওয়াট ওয়াট এই যে ওয়ার্ড মার্ক, তারপরে হচ্ছে লেটার মার্ক, এই দুইটাকে অনেকেই আবার মিনিমালিস্ট লোগো বলে। এই যে মিনিমালিস্ট খুব সিম্পল লোগো গুলা আপনি যদি ওই যে মনোগ্রাম লোগো লেখেন, তাকে একটা আইডিয়া দিবে। দেখেন এই যে একটু আগে যেটা আসলো ঠিক অনেকটা জাস্ট একটু ডিফারেন্ট। এই যে কার মনোগ্রাম গুলো হচ্ছে যে এই যে
কোম্পানির যে নামের প্রথম শব্দগুলা নিয়ে গঠিত, এই টাইপের গুলা আপনি এখান থেকে ডিজাইনটা কেমনে করতে পারবেন, ডিজাইনের আইডিয়া গুলা নিতে পারবেন এই সাইট গুলা থেকে। তো এই সাইটটা একটু ভিজিট, এই যে নামটা সংগ্রহ করে রাখবেন। এই সাইট থেকে আপনারা কিভাবে ডিজাইন করবেন, এখান থেকে ক্রিয়েটিভিটি গুলো আপনারা নিতে পারবেন। কথা বুঝতে পারলাম, বুঝাইতে পারলাম? আর গুগল তো আছে অবশ্যই, এই যে এখান থেকে যে রেসপন্স গুলো পাচ্ছেন গুগল থেকেও সেমটাই পাবেন, সেম টু সেমই পাবেন। হয়তো বা গুগল একটু, ওই যে গুগলে যদি হয় আপনাকে অনেকগুলো সাইটের নাম দেখাবে, ঠিক আছে, এই যে অ্যাডোবি স্টক, পিন্টারেস্ট, অনেকগুলো সাইট দেখাবে, ঠিক আছে। আর এখান থেকে হলে এদের নিজস্বতাই অনেকগুলো লোগো দেখতে পাওয়া যায়, এগুলো নিজস্ব সাইট। আমরা যেহেতু ডিজাইনার, তো সে সুবাদে আমরা সব ডিজাইনই করব। স্পেসিফিক কোন ডিজাইনের উপরেই আপনি এখন পর্যন্ত যতগুলা ডিজাইন শিখছেন, ওই দেখেন এই ডিজাইনগুলো যদি আপনি দেখেন, একটু দেখেন তো, এই ডিজাইনগুলো করা যাবে না? অর্থাৎ এটার উপর যে আমি আপনাকে এক্সট্রা কাজ করে দেখাবো, দেখার মতো কিছুই নাই। এই জন্য আমি লোগো ডিজাইনের কালার মানে ক্লাসটা একবার শেষের দিকে নিতে চাইছিলাম। এই কারণে আপনি যা ডিজাইন করছেন, ওই ডিজাইনের ভিতরে এটুকু করা যাবে কিনা আপনি একটু চিন্তা করে দেখেন, আনসার করবেন, ঠিক, সময় নষ্ট করবেন না। যাবে স্যার অনেকটা। অনেকটা যাবেন, এটা না পাওয়ার কি আছে? একটা এইচ নিলেন, একটা এম নিলেন, এটাকে দুইটাতে বসাইছেন, এখানে একটা, এই যে যে শেপটা কাটছেন, এটা কিভাবে কাটতে পারেন বলেন, এটা কিভাবে কাটতে পারেন? কথা বলেন না কেন? স্যার পাত থেকে অফসেট পাতে যে কাটতে পারি, ওটাকে হ্যাঁ, একটু বাড়াই নিয়ে ওই পাশটা মিলাই দিতে পারি, এই পাশটা কেটে ফেলবো। এটার সবচেয়ে সিম্পল ওয়ে কি জানেন? পেন টুল নেবেন, এই এম এর এই মাথার থেকে এই মাথা পর্যন্ত একটা ভি আঁকবেন। ভি আঁকার পরে এই যে বাড়তি যে অংশটা না, ওটাকে এই যে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করবেন, ওইটা দিয়ে এই শেপ বিল্ডার দিয়ে কেটে নেবেন, শেষ। বি আঁকবেন এখানে, আপনি এটা এটাকে বি একটা চিন্তা করেন না, এটাকে পুরোটা একটা বি চিন্তা করেন। এই এর এর নিচের অংশটাকে একটা বি চিন্তা করেন, তাহলে এই বিটা দিয়ে আমি কেটে নিব, যে একটা শেপ নিয়ে নিবেন এম বরাবর, এইটুকুই। অর্থাৎ আপনি যে ডিজাইন করছেন এখানে মানে লোগো ডিজাইনের মধ্যে আহামরি কোনো কিছুই নাই, কিন্তু যা শিখছেন তাই এখানে অ্যাপ্লাই করবেন। আপনার বায়ার আপনাকে কোন টাইপের লোগো তৈরি করতে দিচ্ছে, এটা হচ্ছে টোটালটাই ওনার ব্যাপার, কিন্তু ডিজাইন আপনাকেই করতে হবে। আপনি যা জানেন ওঠার উপর থেকেই। লোগো ডিজাইনের জন্য যে এক্সট্রা ক্লাস একটা করে 6 মাস ধরে আপনি ক্লাস করবেন, এমন না। হ্যাঁ, লোগো ডিজাইন গুলা বুঝতে অনেকেই অনেক ভাবে বোঝায়, অনেক কিছু করে, কিন্তু আমরা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার। আমি নিজেই পার্সোনালি বলি আপনাদেরকে, এখানে অন্য কারো কথা বলে লাভ নাই। আমি স্পেসিফিক লোগোর উপরে যে অনেকগুলা ক্লাস নিই এমন কিছু করি না, আমি যা পারি ওখান থেকে আমি লোগোটা ডিজাইন করার চেষ্টা করি। স্যার এই আমার কথা লোগো বুঝছেন? ডিজাইন কি আমরা ইলাস্ট্রেটর দিয়ে করব নাকি অন্য কোনো হ্যাঁ, আপনি সফটওয়্যার আপনার আছে? মতো করে অনেকগুলা লোগোর স্যাম্পল, যে বিভিন্ন স্যাম্পল গুলা, যেখান থেকে বিভিন্ন ডিজাইন গুলো আপনি করেন, ট্রাই করেন, আরো আদার্স কিছু অ্যাড করেন। আপনি আপনার মতো করে কিছু লোগো করে আপনি এগুলার মক আপ, অবশ্যই লোগোর ক্ষেত্রে আপনি যে লোগো গুলা করবেন এগুলোর জন্য মক আপ 100% দরকার। প্রিফিক মক আপের জন্য সবচাইতে বড় মার্কেট হচ্ছে প্রিফিক। এখান থেকে এসে আপনি যে কোনো টাইপের মক আপ নিতে পারেন। এখানে যদি বলেন যে উম, এসে দেখেন এখানে অনেকগুলো এগুলাকে আসলে স্পেসিফিক এখানে লেটার প্রেস বলছে, এটাকে আমরা পেপার মকআপ বলি। পেপার মকআপ গুলা পেপার মকআপ বলে, বা এখানে পেপার মকআপ লিখলে সেমটা সেম আসবে, সেম টু সেমই আসবে, ঠিক আছে। আর এখানে আপনি
আরেকটা বিষয় আছে এখানে, লোগোর ক্ষেত্রে যে জিনিসটা দরকার হয়, ওয়াল মকআপ একটা শব্দ আছে, একটু থ্রি থ্রি বাপ, এই মকআপ গুলা, এই যে দেখেন থ্রি বাপ, বা এখানে আপনি লিখে দিতে পারেন থ্রি। স্যার এগুলো কি ইয়া ফ্রি? ফ্রি গুলা লিখবেন, পেড আছে অবশ্যই, যে এই চিহ্নটা যেটা আছে না, এটা পুরোটাই পেড। আপনি পেড গুলা নিবেন না, ফ্রি ফ্রি গুলাই ট্রাই করবেন। এই যে ফ্রি, পেড দিবেন এবং এখানে পিএইচডি সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার কাছে শুধুমাত্র মকআপ গুলাই দেখাবে, এই যেগুলো সব মকআপ। ঠিক আছে, এখানে অনেক ভালো ভালো মকআপ আছে, আপনারা এখান থেকে মকআপ ডাউনলোড করে নেবেন। যেগুলার কালার চেঞ্জ করা যায় একটু দেখে দেখে নিতে হবে, যেগুলা কালার চেঞ্জ করা যায়, যেগুলো একটু ভালো মনে হয়, এই যে এগুলা একটু দেখে নিবেন। আচ্ছা, এবারে এই যে এখান থেকে মকআপ ডাউনলোড করে নিতে পারেন, আদার্স আরো কিছু মকআপের সাইট আছে, আমি আপনাদেরকে দিয়ে দিব গ্রুপের মধ্যে, দেখে দেখে। এবার আসেন, আপনি যে লোগো ডিজাইন করবেন, লোগোর জন্য কি কি ফাইল দেওয়া লাগবে আপনার, এই জিনিসগুলো একটু দেখবো। লোগোর জন্য আপনার এত পরিমাণ যে ফাইল দেওয়া লাগে তা বলার মতো না, একটু নোট করবেন। আমি আমি জাস্ট মুখে বলবো, নোট করবেন একটু। আপনাকে তাকে তো মকআপ প্রেজেন্টেশন করার জন্য, আপনি যে মকআপটা কেমন হবে এটা দেখার জন্য তাকে অবশ্যই একটা তো এই যে মকআপ ফাইল দিয়ে দিবেন। ঠিক আছে, এটা দেখতে কেমন হয়, থ্রিডি হইলেও কেমন হয়, পেপার মকআপে কেমন হয়, এই টাইপের একটা মকআপ করে তাকে দিয়ে দিবেন। কয়েকটা 4-5টা মকআপ করে দিবেন তাকে, যেটা পছন্দ হয় তার। কথাটা বুঝছেন? তাকে এখানে দিবেন। প্রথম কথা হচ্ছে তো আপনাকে একটা ইপিএস ভার্সন দিবেন, পিএনজি দিবেন, তারপর পিডিএফ দিবেন। কথা বুঝছেন কি কি বলছি? পিএনজি, পিডিএফ, ইপিএস। আর পিডিএফ করার জন্য অবশ্যই হাই কনফিগারেশনের পিডিএফ সিলেক্ট করে দিবেন ওখানে। জাস্ট এটা যদি সিলেক্ট করেন, এটা যদি পিডিএফ এরটা একটু দেখাই, সেভ এস, এখানে দেখেন পিডিএফ নামে শব্দ আছে, এই যে পিডিএফ। পিডিএফ যখন সেভ দিবেন, এখানে দেখেন হাই কোয়ালিটি প্রিন্ট, এই শব্দটা উল্লেখ করে দিবেন, এটা মাস্ট। আপনার এটা যে কোনো কোয়ালিটিতে আপনি জানো এটা একটু ভারী ভারী হবে, যদিও এটা এই হাই কোয়ালিটি প্রিন্টটা আপনি সিলেক্ট করে দিবেন, আর কিছু লাগবে না। বাদ বাকিগুলা ওই আগের মতো করে দিলে চলবে। ইপিএস ফাইল গুলো আপনার ওই 10 ভার্সনে দিবেন, এআই ফাইল যদি সে চাই দিয়ে দিবেন। ইপিএস দিলে এআই ফাইল দেওয়া লাগে না। আর পিএনজি ফাইল দিবেন। পিএনজি ফাইল করার জন্য জাস্ট এখানে এই যে অ্যাসেট এক্সপোর্ট নামে যে শব্দটা আছে, এখান থেকে আপনি জাস্ট এই লোগোটা এখানে ছেড়ে দিবেন। এরপর এখান থেকে আপনি এই যে পিএনজি পিএনজি ফাইল এখান থেকে সেভ করে দিবেন। আর এর আগে এটার কি সাইজ হবে না হবে এখানে আপনি সাইজ গুলা দিয়ে দিবেন। কথাটা বুঝছেন? স্যার ইপিএস 10 ভার্সন। হ্যাঁ, ইপিএস 10টাই দিবেন। আর আপনার কাছে অবশ্যই একটা এআই ফাইল সেভ করে রাখবেন। কখনো যদি সে যদি কোনো কিছু এডিট করার প্রয়োজন পড়ে, সে যদি আপনাকে এডিট করতে বলে, সেক্ষেত্রে আপনি এআই ফাইলটার থেকে এডিট করে দিতে পারবেন। এটাকে সর্বপ্রথম যে কোনো ডিজাইন করবেন ইলাস্ট্রেটরে আর ফটোশপে, যে দুই জায়গায় যে কোনো ডিজাইন করেন, সর্বপ্রথম ইলাস্ট্রেটর যদি হয় এআই ফাইল, সেভ আছে গিয়ে এআই ফাইল, এই এআই ফাইলটা আপনি যখন নিজের জন্য সেভ করবেন, ডিফল্ট সর্বোচ্চ যেটা আছে ওটাই ওটাই আপনি সিলেক্ট করে দিবেন। 2020 যেটা আছে ওটাই সিলেক্ট করে দিবেন। বায়ারকে যদি স্পেসিফিক যদি দেওয়া লাগে, সেক্ষেত্রে আপনি 10টা করে দিবেন। কথাটা বুঝছেন? এই এআই ফাইলটা সবসময় এডিট করা যায়। এআই, ইপিএস, এই দুটো ফাইল সবসময় এডিট করা যাবে। এই এআই ফাইল একটা আপনার নিজের জন্য সবসময় যাই ডিজাইন করেন, একটা এআই ফাইল রেখে দিবেন, এডিট করে করে যে কোনো কিছু করতে পারবেন আপনার যদি প্রয়োজন পড়ে।
এরপর আপনি যা করবেন যেটাই করবেন করে দিবেন।